সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আসলে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলি, সেগুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তবে মৌলিক একটা প্রশ্নের জায়গা নিয়ে আজকে কথা বলতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এটা নিয়ে কথা বলাটা দরকার। যেটা হচ্ছে যে রাজনীতি, যে বাংলাদেশের যে রাজনীতি, এর লাগামটা এখন কার হাতে? এটা একটা বড় প্রশ্ন। এটা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও এটা নিয়ে এক ধরনের কৌতূহল রয়েছে। যদিও সত্যিকার কথা হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলি বিভিন্ন কারণে নিজেদের প্রভাব বিস্তার, ভোটের রাজনীতির মধ্যে এক ধরনের প্রভাব মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এই সমস্ত কারণে জনগণের দোহাই দিয়ে থাকে। তবে সত্যিকার অর্থে জনগণের সঙ্গে সম্পৃক্ততা যদি কারো থাকে, তারা সহজেই বুঝবেন যে বাংলাদেশের মানুষের রাজনীতির প্রতি আগ্রহের জায়গাটা অনেক কমে গেছে। এটার কারণটা কি, সেটা অনেক রকম কথা বলা যায়। মুদ্রা কথা হচ্ছে যে রাজনীতি দীর্ঘদিন যাবৎ সমাজের সবচাইতে প্রতিভাহীন, মেধাহীন, দুর্বল ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এদের প্রতি তো আকর্ষণ তৈরি হওয়ার কোনো কারণ নেই। দর্শক, আপনারা জানেন ২০, ৩০, ৪০ বছর আগে থেকে রাজনীতি এমন লোকেরাই করেন যারা সমাজের মেধাবী অংশ নন। তাদেরকে রাজনীতি কখনো টানতো না। যারা মেধাবী অংশ, তারা পড়াশোনা করেছেন, কেরিয়ার গঠন করেছেন এবং রাজনীতিকে এক ধরনের মানে ঘৃণা করতে শিখিয়েছেন। এটাই হচ্ছে সঠিক শব্দ। এবং সেটার পরিণতি কিন্তু এখন দেশ ভোগ করছে। এখন আপনি খেয়াল করে দেখেন যে বর্তমানে রাজনীতির সেই ধরনের প্রভাব সত্যিকার অর্থে সাধারণ মানুষের মধ্যে নেই। তারা কখনো কখনো রাজনীতি নিয়ে কথা বলেন এবং তাদের মধ্যে যে আগ্রহের জায়গাটা আছে, সেটা হচ্ছে দেশটা পরিচালনার ক্ষেত্রে একসময় রাজনীতি যেমন মূল ক্রাইটেরিয়া, ক্রীড়া নক ছিল, সেই জায়গাটা থেকে রাজনীতি এখনো আছে। মনে হয় এই প্রশ্নের উত্তর আমরা কিছুটা দিতে পারি যে রাজনীতি এখন দেশকে নিয়ন্ত্রণ করে না। দেশকে কারা নিয়ন্ত্রণ করছে এখন? প্রথমত যদি ধরি অন্তর্বর্তী সরকার, তো অন্তর্বর্তী সরকারের মধ্যে রাজনৈতিক এলিমেন্ট কি আছে? নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই রাজনীতিবিদ না, আসিফ নজরুলও রাজনীতিবিদ না। অন্যান্য উপদেষ্টাদের নাম আমরা বলতে পারি। তাদের কেউ কেউ এনজিও অ্যাক্টিভিস্ট, কেউ কেউ সাবেক আমলা, কেউ কেউ অর্থনীতিবিদ, কেউ কেউ এরকম। নোবেল নোবেল প্রাইজ পেয়েছে, উনি রাজনীতিতে পান নাই, শান্তিতে পেয়েছেন। উনি ওনার একটা গ্রামীণ ব্যাংক, ওনাকে ব্যাংকারও বলা যায়। এরা এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও কিন্তু রাজনীতিবিদ না, সে এক ধরনের অ্যাক্টিভিস্ট। রাজনীতির সাথে তার কোন রকম সংশ্লিষ্টতা নাই। সার্জিস আলম একসময় ছাত্রলীগ করতেন, তা ছাত্রলীগ তো বিভিন্ন কারণে মানুষ করছে, সেটা রাজনীতির প্রতি মানে সহানুভূতিশীল হয়ে না, এবং তারা খুব বেশি নিয়ন্ত্রণও করে না। এই মাহফুজ আলম যে তো তথ্য তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, তো সেও কিন্তু রাজনীতিবিদ না। এখন যারা কথা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছেন, এদেরকে আপনারা কেউই, এরা রাজনীতিবিদ না। দ্বিতীয়ত আরেকটা শ্রেণী আছে, যেটাকে বলা হয় জামাত নিয়ন্ত্রিত একটা আমলা শ্রেণী। এরা কিন্তু আমলা, প্রশাসনিক কর্মকর্তা, দীর্ঘদিন যাবৎ তারা আছেন। আওয়ামী লীগের সময়ও তারা ছিলেন এবং অনেকে বলতেছে আওয়ামী লীগের সময়কার আমলারাই এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তাদের এক ধরনের অবস্থান ছিল যে তারা মানে এটা একটা, যেটা প্রচলিত একটা বিশ্লেষণ, সেটা হচ্ছে যে তারা এক সময়, তারা অরিজিনালি জামাতের প্রতি সহানুভূতিশীল, কিন্তু ওইসব পরিস্থিতিগত কারণে তারা আওয়ামী পন্থী হয়ে প্রশাসনে ছিলেন। বর্তমানে তারা এই নিজেদের খোলস খুলে ফেলেছেন এবং জামাতকে ওপেন ভাবে সমর্থন করতেছেন। তো এরা হচ্ছে আমলা, এরাও কিন্তু রাজনীতিবিদ না, হয়তো কারো সমর্থক। এটা ঠিক আছে, এটা এক ধরনের মানে আমি বলতে পারি এক ধরনের সমীকরণ। তাহলে সরকার, তাহলে আমলা, এই দুইটা শ্রেণী পাওয়া গেল। আরেকটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট, তারাও কিন্তু নিয়ন্ত্রণ করেন। আমরা কিন্তু দেখেছি পিনাকি বলতেছেন যে নিয়ে আসো, বুলডোজার নিয়ে আসো, বুলডোজার আনা হচ্ছে, ভাঙো ৩২ নাম্বার, ভাঙলো ৩২ নাম্বার। প্রথম আলোর সামনে একটা করো, মজমা করো, একটা গরু সেখানে কোরবানি দেওয়া হোক, খাওয়া দাওয়া হোক, হইলো, সেটা হচ্ছে। তো অ্যাক্টিভিস্ট, সে তো রাজনীতিবিদ না, সে তো রাজনীতি করে না, সে একটা চাকরি করে অনলাইনে প্রভাবশালী। আমরা জানি অনলাইনে অনেকেই প্রভাবশালী, কথা বলে, তাদের কিছু ভক্ত থাকে, তারা
এই জিনিসগুলি করে থাকে। তারপরে ধরা যাক তৌহিদি জনতা, এরা তো রাজনীতিবিদ না, এরা হলো ধর্মের রক্ষক, ধর্মকে রক্ষা করা, ধর্মকে এই 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 একটা জিনিস, একটা মব কালচার। তাহলে কি পাওয়া গেল? এইগুলিতে যদি আমি প্রধান ধরি, এদের ভিতরে রাজনীতিবিদদের অংশটা কোথায়? আপনি যতই রাজনীতি করেন, যতই হই হচ্ছে হল্লা করে থাকেন, আপনার রাজনীতির প্রভাব কিন্তু সেখানে নাই। এখন এই যে প্রশ্নটা, মানে রাজনীতির লাগামটা কার হাতে, তার চাইতে বড় প্রশ্ন, আসলে প্রশ্নটা এটা হওয়া উচিত যে রাজনীতিবিদেরা বা রাজনীতি একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ফিরে আসবে কিনা। আচ্ছা, এখনকার প্রচলিত পদ্ধতি কি? এখনকার প্রচলিত পদ্ধতি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করা, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে আসলে এই যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই পরিস্থিতিটার পরিণতি কি? দর্শক, আপনি হয়তো খেয়াল করেছেন, আমি সচেতন ভাবে না, আমি একটা কৌশলগত কারণে এখানে একটা অংশকে আলাদা রেখেছি। সেটা হচ্ছে কি? সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী একটা দেশের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের মতো দেশে সেনাবাহিনীর ভূমিকাকে কখনোই অস্বীকার করা যায় না, তাদের প্রভাবকে কখনোই অস্বীকার করা যায় না। গত আওয়ামী লীগ সরকারের আমলে সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করার বিভিন্ন রকম পদ্ধতি কাজ করেছে। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছে সেটা হলো শেখ হাসিনা সরকার সম্ভবত ডেলিবারেটলি এটা করেছেন। সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে ধ্বংস না করে, মানে দুর্নীতিবাজ করে দাও, দুর্নীতির সঙ্গে ঐক্যবদ্ধ, তাদেরকে মিলিয়ে দাও, মানুষ তখন তাদের সমালোচনা করা শুরু করবে। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা নানা রকম কর্মকাণ্ডে এই জিনিসগুলি, ওই যে আজিজকে নিয়ে, আগে সাবেক সেনাপ্রধানকে নিয়ে এই কাজগুলি হয়েছে। সেনাবাহিনীর একটা অংশ দুর্নীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ইমেজটাকে নষ্ট করেছে। সেনাবাহিনীর আরো কিছু বাধ্যবাধকতা থাকার কারণে 2007 সালে যে 111 এর যে বিষয়টা ছিল, সেই 111 পরে 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেল। তখন কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সবকিছু ছিল। এই যে তারেক রহমান ফিরতে পারতেছেন না, সেখানে কিন্তু তারেক রহমান কিন্তু ওই সময়, মানে 2007-এর ওই সময়টাতে কারাগারে ছিলেন। 18 মাস তিনি কারাগারে থাকেন। তো যখন আন্তর্জাতিক চাপ এলো, পরিস্থিতিটা এমন হলো যে একটা নির্বাচন দিয়ে সেনাবাহিনীকে চলে যেতে হবে, তখন তারা বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলির সাথে আলাপ আলোচনা শুরু করে দিল। এই যে আলাপ আলোচনাটা শুরু করে দিল, তখন খালেদা জিয়ার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে খালেদা জিয়া যেটা স্পষ্ট বলেছেন, সেটা হচ্ছে যে তার 2 ছেলেকে মুক্তি দিতে হবে, মুক্তি দিয়ে তাদেরকে চিকিৎসার সুযোগ দিতে হবে, চিকিৎসা বাইরে করানো হবে, বাইরে পাঠাতে হবে। এই শর্তে খালেদা জিয়া পরবর্তীতে এই ইয়েতে রাজি হয় যে আমি নির্বাচনে অংশ নিব। তখন খালেদা জিয়া মুক্তি পান, তারেক রহমানও মুক্তি পান। তারেক রহমান মুক্তি পাওয়ার পরে যে শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, যে পিজি হাসপাতাল, সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সাংবাদিকরা কথা বলতে পারে নাই। ওই সময় মওদুদ আহমেদ ওই সময়কার ঘটনা নিয়ে কিছু বই লিখেছেন, সেখানে উনি তথ্যগুলি জানিয়েছেন এবং এক ধরনের মুচলেখা দিয়ে যে আমি না আপাতত কোন রাজনীতির সঙ্গে যুক্ত হব না, এরকম একটা মুচলেখা দিয়ে তারেক রহমান লন্ডনে চলে গেছেন। তো এই যে মুচলেখাটা খালেদা জিয়া দিয়েছেন না তারেক রহমান দিয়েছেন, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। তবে মুচলেখা একটা দেওয়া হয়েছে, একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং এই যে তারেক রহমান ফিরতে পারতেছেন না, মায়ের অসুস্থতা, প্রবল অসুস্থতার কারণেও ফিরতে পারতেছেন না, এটার পিছনে এই সমস্ত ক্রাইটেরিয়া কাজ করে বলে অনেকে জানাচ্ছেন। যাই হোক, আমরা কথা বলছিলাম রাজনীতির লাগামটা কার হাতে। আসলে রাজনীতি না, মানে রাজনীতি তো মূলত একটা দেশের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান, যেটা দেশটাকে পরিচালনা করে, সার্বিক দায়িত্বটা তাদের। সেই জায়গাতেই রাজনীতি নাই। এখন রাজনীতির লাগামটা অরিজিনালি এই যে তত্ত্বাবধায়ক সরকার, মানে যারা এনজিও কর্মকর্তা সহ বিভিন্ন কর্পোরেট ব্যক্তি, একই সঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্ট, একই সঙ্গে আমলা এবং কিছুটা হলেও সেনাবাহিনী, তারা যদিও নিয়ন্ত্রণ করতেছেন না, কিন্তু তাদের কিছু চাহিদার জায়গা আছে। তারা কিছু জিনিস বলেন, যেমন ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু নির্বাচন চান, এটা স্পষ্ট, এবং সেই চাওয়াটা কিন্তু অন্যায়ও না। স্বাভাবিক একটা দেশের প্রক্রিয়াটা হচ্ছে কি, নির্বাচিত হবে একটা দল, তারা ক্ষমতা গ্রহণ করবে এবং সেইভাবে রাষ্ট্রটা চলবে, এটাই হচ্ছে স্বাভাবিকতা। কিন্তু ওই স্বাভাবিকতার ভিতরে কেন যেতে পারছে না, সেটাও কিন্তু একটা প্রশ্ন। রাজনীতির লাগাম বলতে এখানে আসলে আমরা যেটা বুঝাচ্ছি, সেটা হলো যে রাষ্ট্রের লাগামটা আসলে কার হাতে, এটাই বোঝানো হচ্ছে। এবং এই জিনিসটার উত্তর আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। সে এখন দেখা যাক আমাদের ভবিষ্যৎ কি বলে। ভবিষ্যৎ কিন্তু বলতেছে যে, মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিশ্লেষণ,
দর্শক, আমরা সেই বিশ্লেষণটা জেনে নেই। এটাই হয়তো চূড়ান্ত উত্তরটা নয়, আপনি নিজেও সেটা চেক করে জানতে পারেন। এআই বলতেছে যে রাজনীতি আর ফিরে আসবে না। এইভাবেই একটা কর্পোরেট ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। সেটা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে না নিয়ে সেটাও বলা হয় নাই। আমরাও সেটা জানি না। ধন্যবাদ। এখনকার মতো আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদেরকে।